এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি মোহাম্মদ আব্দুর রহিম। তিনি প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল অফিসার, ডিপার্টমেন্ট অফ বোটানি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই যে আমরা এখন বলছি যে গাছ কাটার কারণে গরম বেশি, আসলে কি গাছের অভাবই আমাদের জলবায়ু পরিবর্তনের দিকে নেওয়ার একমাত্র কারণ, নাকি বৈশ্বিক জলবায়ুর যে চেঞ্জ সেটারই প্রভাব এটা? আসলে আমাদের এই জলবায়ু পরিবর্তনটা আসলে এটা কিন্তু একদিনের ঘটনা নয়, এটা বছর বছর এবং যুগ যুগ ধরে কিন্তু এটা হয়ে আসছে। মূলত বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণেই কিন্তু আমাদের এই বর্তমান অবস্থাটা এবং এই বর্তমান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অত্যাধিক এবং তীব্র তাপদাহ এবং বর্তমানে যে চলছে আমাদের, আসলে এটা বৈশ্বিক বলতে গেলে। এবং সেই ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ কিছু কারণও রয়ে গেছে, কিন্তু মূলত বৈশ্বিক তাপমাত্রার কারণে আমাদের এই তাপমাত্রার এত পরিবর্তন আর কি। এই যে গরমে যারা ছাদ কৃষি করেন বা ধরেন ছাদের উপরে যাদের বাগান, তীব্র গরমে তো তারা গরমে পরিচর্যার কাজটা করতে পারছেন না, তো এতে করে তো যারা যে সমস্ত গাছ আছে সেগুলো এখন যত্নের অভাবে মরে যাওয়ার মতো অবস্থা। এখানে করণীয় কি? এখানে করণীয় হচ্ছে ছাদ বাগানের গাছগুলোর একটু স্পেসিফিক আলাদা যত্ন নিতে হয়, কারণ সেখানে ওই গাছেরগুলোর সাথে মাটির সাথে তেমন সংযোগ থাকে না। ওই টব অথবা যে সামান্য একটু জায়গায় গাছ রোপণ করা হয় ওখানে পানির পরিমাণ কম থাকে, এই জন্য পানিটাও নিয়মিত সকাল বিকাল, এবং যেহেতু তীব্র রোদের বের হওয়া যায় না, এবং আমাদের ধারণা সূর্য ওঠার আগে আমরা ভোরবেলায়, আমরা অনেক সময়, আমারও ছাদ বাগান আছে, আমি নিজেই কিন্তু ওই সকাল ভোরে নামাজ পড়ে ওঠার পরেই কিন্তু আমি ওই ছাদের গাছের যত্ন নেব। ওই সময় কিছু পানি দেই এবং দিনভর পানি ঠিক থাকে, আবার বিকাল হলে রোদ অবস্থায় আমরা পানি দিই না। এটা যখন সূর্য ডুবে যাবে বা সন্ধ্যার পরবর্তীতে আমরা যদি পানি দেবো যত্ন, তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ গাছ নাকি আপনার হাতে লাগানো? না, এটা আসলে অনেক বছর ধরে তো গাছ লাগানো শুরু হয়েছে। আমি তো 2000 সাল থেকে চাকরিতে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাই আমি যত্ন ওই সব দিকে খেয়াল করি, আসলে কোন দিকে কী হচ্ছে না হচ্ছে। বিভিন্ন আমার স্যার ছিলেন প্রফেসর এম এনায়েত হোসেন, উনি অনেক প্রকল্পে অনেক জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে গাছ লেগেছেন, এবং বিভিন্নভাবেই বিভিন্ন উৎসব উপলক্ষে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষেও গাছ লাগানো হয়। এই যে গাছ লাগানো, গাছ নিয়ে কথা, গাছ নিয়ে পরিকল্পনা, সব এই তীব্র গরমেই বেশি বেশি মানুষ বলা শুরু করছে। সারা বছর মানুষকে বলতে শুনি না, বরং আমরা দেখি যে নগরায়নের কারণে ব্রিজ বানানোর জন্য গাছ কেটে ব্রিজ বানানো হয়েছে। তো এই যে নগরায়ন কিংবা বৃক্ষরোপণ, দুইটাই যেন একে অপরের মানে পরিপূরক হওয়ার কথা, কিন্তু পরিপূরক না হয়ে সম্পূরক হওয়ার কথা, সম্পূরক না হয়ে পরিপূরক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু বিদেশে দেখি যে একটা ব্রিজ হোক বা রাস্তা হোক, চারপাশে গাছের বন্যা বয়ে যায়, যে গাছ দিয়ে সাজানো, গাছ দিয়ে ছায়া দেওয়া। এই গাছের এই প্র্যাকটিসটা আমাদের কম কেন? কিংবা আমাদের গ্রাম দেশের মানুষও গাছ কাটাকে একটা পেশা হিসেবে নিয়েছে কাঠ বানানোর জন্য। জি জি, ধন্যবাদ। কারণ আমরা গাছের গুরুত্ব অতটা মনে করি না, কারণ একটি গাছ যে আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং আশ্রয় সব কিছু, এবং চিকিৎসা পদ্ধতিও কিন্তু গাছের, ইউনানি, আয়ুর্বেদিক এমনকি অ্যালোপ্যাথিতেও গাছের ব্যবহার আছে। কিন্তু আমরা গাছের গুরুত্ব না বুঝে আমরা ওই গাছটাকে কর্তন করার চেষ্টা করি। যেমন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নতুন বিভাগ প্রতিষ্ঠান তৈরি করার সময় গাছ কর্তন করা হয়। সেক্ষেত্রে আমরা বলি যে না, গাছের কর্তনের যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ডেভেলপমেন্টটা যদি ভালো হয় সেটা হবে। কিন্তু যেখানে ন্যাচারাল বিউটি আছে, স্থায়ী, যেমন জাহাঙ্গীরনগর একটা সুন্দরবন নামে একটা কিন্তু অংশ আছে, সেখানে অনেক আমাদের ইন্ডিজিনাস গাছ আছে এবং দেখতে খুবই সুন্দর, এবং ওখানে ওয়াইল্ড সাপোর্টিং প্ল্যান্টও কিন্তু, এই প্রাণীও আছেন ওখানে। মানে এই প্রাণীগুলোকে আমরা যদি রক্ষা করি, আমার পশু আছে, পাখি আছে, তাহলে কিন্তু আমাদের ওই গাছগুলো রক্ষা করা দরকার। এবং আমাদের উন্নয়নের জায়গা অনেক আছে, আমরা উন্নয়ন করব, ডেভেলপমেন্টের বিল্ডিং হবে নির্দিষ্ট জায়গায়। সেক্ষেত্রে যদি আমরা সমন্বিতভাবে যারা প্ল্যান্ট এক্সপার্ট তাদের মাধ্যমে, এবং ওই জায়গার যেসব গাছে যে জায়গায় ভবন তৈরি করা হবে সেখানের প্রয়োজনীয় গাছ থাকলে সেগুলো অন্য জায়গায় রিপ্লেস করে কনজারভেশনের ব্যবস্থা থাকলে তারপরে গাছ কাটা। গাছে পানি দেওয়ার নিয়ম আছে। শীতে এবং গরমে পানি দেওয়ার পার্থক্য কি আছে কোনো, যে গরমে বেশি পানি দিতে হবে, শীতে কম পানি দিলেও চলবে? অবশ্যই, কারণ আমরা দেখি এই সামার সিজনে এই সময় কিন্তু বৃষ্টিপাত নেই বলতে গেলে। বর্তমান জায়গায় মানে বর্তমান দিনগুলোতে বৃষ্টি, অনেক দিন যাবত বৃষ্টি নেই। এক্ষেত্রে পানি সাধারণত দুইবার, ছাদের পানি হলে দুইবার এবং মাটির পানি হলে একবার, সকালে একবার দিলেই হয়ে যায়। আর বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয় ওই সময় পানি না দিলেও চলে। তবে শীতকাল এবং বর্ষাকাল, এই সামার সিজন এবং
এই শীতের যে এই দুইটা প্রায় কাছাকাছি এবং দুই সিজনই পানি বেশি লাগে। আচ্ছা, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু আপনি তো একজন উদ্ভিদ বিশারদ। আপনি বলেন যে মানুষের জীবন বাঁচাতে গাছের গুরুত্ব, ভূমিকা এবং আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের গাছ যেখানে যেটা আছে সেই গাছ থেকে সেই জায়গায় স্বস্থানের রক্ষণ করে ওটাকে টিকে রাখা এবং তার উপকার আমরা ভোগ করি, যেহেতু সেই জন্য ওই যে স্থানে যে গাছ থাকবে সেটাকে সেখানে রাখা এবং পরবর্তীতে যেখানে আমাদের সম্ভব নতুন করে প্ল্যান্টেশন, নতুন গাছ লাগানো। বাংলাদেশে কি গাছ কাটা নিয়ে কোনো আইন আছে যে আমি আমার সামনে একটা গাছ আছে কেটে ফেলাইলাম, আমার কোনো বিচার আছে? বা গ্রামে একটা গাছ যে কেউ কেটে ফেললো তার কোনো বিচার আছে? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের গাছের সম্পর্কে এবং বন্য আইন সবই বলবৎ আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে হলো আইনের প্রয়োগটা নাই। এই প্রয়োগটা নাই কেন? সেটা হচ্ছে আমাদের দেশে একটা কিছু করলে সেটা সহজে সেটা হয় না। আমরা যে একটা গাছ কাটবো, একটা বনের গাছ কাটলেও সেটা অন্যায় হয় এবং নিয়মও আছে, কিন্তু আসলে আমাদের ব্যক্তির সচেতনতার অভাব। কারণ আমরা নিজেরাই মনে করি না যে এই গাছটা কাটলে কোনো ক্ষতি হবে। যদি আমরা ব্যক্তির সচেতনতা বৃদ্ধি করতে পারি, নিজেকে নিজে বুঝতে পারি, তাহলে কিন্তু আপনারা বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষা দান করান এবং আপনাদের এই যে বায়োলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্টে আপনারা এখানে গাছ, পরিবেশ, প্রকৃতি এগুলো নিয়ে কাজ করেন। আমরা আরো দেখি প্রকৃতি ও জীবন অনেক কাজ করে। তো এই যে এত এত সংগঠন, এত এত ইউনিভার্সিটিতে এত এত শিক্ষা, কিন্তু মানুষের মানসিকতার পরিবর্তন এত ধীর গতিতে কেন হয়? কারণ বর্তমান যুগে মানুষ আমরা এখন অন্য দিকে ঝুঁকে পড়েছি। আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যস্ত থাকি। আমরা আমাদের শিক্ষণীয় বিষয়কে এক পাশে রেখে আমরা সেটাকে অন্য দিকে নিয়ে গেছি। কারণ এখন আমরা জাতীয় যে কোনো সমস্যায়, যে কোনো উন্নয়নে আমরা নিজেরা আর সম্পৃক্ত হতে চাই না। কারণ আমাদের ব্যক্তি স্বাধীনতার দিকে বেশি আমরা ঝুঁকে পড়ি এবং রাষ্ট্রীয় এবং দেশের কল্যাণে, দেশের উন্নয়নের জন্য যে কি করা দরকার সেই জিনিসটা আমাদের ভিতরে এখন। আমরা সম্প্রতি দেখলাম যে দুবাইতে প্রচুর বন্যা, সৌদি আরবে প্রচুর বৃষ্টি, কিন্তু ঢাকাতে বৃষ্টি কম, বৃষ্টি নাই, আসে না। তো এই যে পরিবর্তনটা, এই যে মিডল ইস্টে চলে গেল ঢাকার ওয়েদার, ঢাকা হয়ে গেল মিডল ইস্টের মতো, তো এটার আসলে ব্যাখ্যা কি? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওর স্যালাইন। বৈশ্বিক পরিবর্তন আর দুবাইয়ের ঘটনাটা, এটা হচ্ছে ওরা আর্টিফিশিয়ালি বৃষ্টি নামানোর ব্যবস্থা করেছে। এটা কি সত্যি যে তারা আর্টিফিশিয়ালি বৃষ্টি নামানোর ব্যবস্থা করেছে? এটা আমরা জানছি, যেটা আর্টিফিশিয়ালি ভাবে বৃষ্টি নামানোর মেঘ তৈরি করে সেখানে বৃষ্টি সঞ্চারণ এবং বৃষ্টি ঘটানোর জন্য তারা যে আর্টিফিশিয়ালি চেষ্টা করলো, তারই প্রভাব কি বাংলাদেশে পড়লো? না, সেটা বলা যায় না। কারণ এটা হচ্ছে বৈশ্বিক ক্লাইমেট চেঞ্জ এবং তাপমাত্রা, আমাদের গ্রিন হাউস গ্যাসের প্রভাবে। কারণ আমরা যে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েল যে হারে ব্যবহার করছি যানবাহনে, এবং দেখেন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে ইট ভাটা এবং আমরা পলিথিনের বজ্র যে করছি, আমরা এ ব্যাপারে নিজেরা সচেতন না হলে এবং বৈশ্বিক ক্লাইমেট চেঞ্জের সাথে কিন্তু আমাদের বাংলাদেশেরও কিন্তু এই পরিবেশ বিপর্যয়। তাহলে তো দেখা যাচ্ছে যে আমরা যতই শিক্ষিত হই, যতই আমরা বইয়ের এডুকেশন নেই, যত ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের আসলে কোনো উন্নয়ন হবে না যদি আমাদের মন মানসিকতার পরিবর্তন না হয়। এই মন মানসিকতার পরিবর্তন যে দরকার, আপনার মতো বয়সী একজন লোকও বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি, কিন্তু পরিবর্তনটা আসলে কিভাবে ব্যাপক আকারে হবে বলে আপনি মনে করেন? জি, অবশ্যই হবে। কারণ আমরা যদি ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করে, নিজের স্বার্থটা পরিত্যাগ করে দেশের স্বার্থে যদি আমরা এগুলো ভাবি যে আসলে আমাদের আপনার কি মনে হয় যে আমরা নিজ থেকে কিছু ভাবতে পারি? আমাদেরকে তো ভাবাতে হয়। অবশ্যই। যেমন আমি একটা করেছি, আমার ফেসবুকে একটা গ্রুপ আছে প্ল্যান্টস ওয়ার্ল্ডে, কিন্তু আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, গাছের পরিচয় করে দিচ্ছি, গাছের ব্যবহার, উপকারিতা এবং এটা সংরক্ষণের যে দরকার, এটা আমি নিয়মিত বলে দিচ্ছি। ফেসবুকের নামটা কি? প্ল্যান্টস ওয়ার্ল্ড সার্চ দিলে আপনার এই ভিডিওগুলো দেখা যাবে। তার মানে মানুষকে আপনি উৎসাহিত করে তুলছেন আপনার এই ইউনিভার্সিটির জবের পাশাপাশি। জি, আমার আর একটাই আছে, আমি বাংলাদেশে কিন্তু প্ল্যান্ট এক্সপার্ট, মানে বৃক্ষ, বাংলাদেশে প্রায় 3000-এর উপরে গাছ আছে। তার মধ্যে অন্ততপক্ষে 2500 গাছ আমার নগদর্পণে, আমি সায়েন্টিফিক নাম, লোকাল নাম সহ, ফ্যামিলি সহ, কিন্তু আমার আপনি আশেপাশে যত গাছ আছে, বন জঙ্গল থেকে একটা গাছের পাতা আনলেও কিন্তু আমি বলে দিতে পারবো এটা কোন গাছ। এই অভিজ্ঞতা, আপনি 3000 গাছের মধ্যে 2500 গাছ আপনি চিনতে পারেন। জি জি। আমরা যে গাছের ভেষজ গুণ সম্পর্কে জানি, অমুক গাছের পাতা, তমুক গাছের গুণ, এগুলো যে আমাদের নলেজে আছে,
আপনি তো বিস্তর এটা সম্পর্কে জানেন, গাছের কোন গাছের পাতায় সর্বাধিক মানব শরীরের উপকার হয় সেটা খেলে পরে বা লাগালে পরে, আপনার এই ধারণাটা কি আমাদের দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কি বলেন তো একটু। যেমন আমাদের একটা গাছ আছে নিম গাছ, এই নিম গাছ কিন্তু হাইলি উপকারী এবং মেডিসিনাল। নিম গাছের এমন উপকার নাই যে আমাদের মানব শরীরের জন্য করে না। তাহলে এই নিম গাছের পাতা, ছাল, মূল সবকিছু কিন্তু আমাদের জন্য উপকারী। নিম গাছ তো আগে দেখতাম যে বসন্ত হলে মানুষের গায়ে ঝাড়তো, জি জি। তো এটাকে এখন কিভাবে মানুষ ব্যবহার করবে? বসন্ত না হলে কিভাবে ব্যবহার করবে? নিম গাছের অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি আছে। নিমের পাতা কিন্তু আমরা দেখেছি আমাদের বাসায় হয় মাঝে মাঝে কচি নিমের পাতাগুলো একটু তেলে ফ্রাই করে ওইটা কিন্তু আমরা বড়া বানিয়ে ভাতের সাথে মাখিয়েও খাই, কারণ এটা হচ্ছে আপনার শরীরে অ্যালার্জি ভাবটা কমিয়ে দেয়। আর দুই একটা গাছের কথা বলেন যেটা আমরা আসলে পাতাগুলো খেলে বা ভর্তা বানিয়ে খেলে আমাদের অনেক উপকার হয়। যেমন একটা গাছ আছে, ওটা হলো গন্ধবাদুলি, ওটাকে লোকাল ভাষায় পাদুনি পাতাও কেউ বলে, কারণ গন্ধটা একটু অন্যরকম। এই গাছের পাতাটা কিন্তু আমরা ওই যে রোজার মাসে আমরা এটা চপ বানিয়েও খেয়েছি, এবং নাম করা একটা ঔষধি বৃক্ষ, এটা হচ্ছে শরীরের হজমে মানে পেটের যাবতীয় গন্ডগোলে কিন্তু এই গাছটা ভালো কাজ করে। শুক্রবার হলে সবচেয়ে রেয়ার গাছ কি কি, যেগুলো খুব সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না, অনেক কঠিনে তার অস্তিত্ব মেলে, এরকম কয়েকটি গাছের কথা বলবেন? এটা হচ্ছে বাংলাদেশ পাহাড়ি কিছু গাছ আছে, যেমন নিমা বেঙ্গালেন্সিস, এটা আমাদের এন্ডেমিক গাছ। এগুলো পাহাড়ে খুব কম, এটা নাই বলতেই চলে। আবার আমাদের ওষুধি বৃক্ষের মধ্যে একটা আছে সর্পগন্ধা। এই সর্পগন্ধা কিন্তু হাইলি মেডিসিনাল। মানুষ দেখবেন যে ব্লাড প্রেশার ওষুধ খেলে অনেক সময় হাইপো হয়ে যায়, প্রেশারটা কমে যায়, কিন্তু এই সর্পগন্ধার মূল খেতে কিন্তু আপনার প্রেশার নর্মালে থাকবে, কিন্তু প্রেশার কমবে না। আর একটা উপকারিতা আছে মানুষ পাগলের চিকিৎসার জন্য কিন্তু এই সর্পগন্ধার মূলটা খুবই উপকারী। সর্পগন্ধা গাছটা এখন পাওয়া যাচ্ছে না, এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, গ্রামে গঞ্জে দু একটা হঠাৎ রেয়ার পাওয়া যায়। এই গাছটাকে কিভাবে পাগলের চিকিৎসা করা হয়? এর মূলটা যদি শুকিয়ে পাউডার করে বা বড়ি বানিয়ে প্রতিদিন ওই নির্দিষ্ট পরিমাণে একটা করে বড়ি খাওয়ানো যায়, দেখবেন 2 মাসের মধ্যে পাগলের সিমটম কমে গেছে এবং সে সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যা আপনার নিজস্ব দর্শনের কথা। আমরা আসলে দেখলাম আমরা বৃক্ষের উপর নির্ভরশীল। যদি বৃক্ষ টিকে থাকে, আমরা মানবজাতি টিকে থাকতে পারবো, এবং বৈশ্বিক তাপমাত্রা অনেকটাই রিডিউস হবে। এবং বাংলাদেশে বিশেষ করে ঢাকার পরিবেশে যদি আমরা সবুজায়ন বাড়াতে পারি, বিশেষ করে কংক্রিট এলাকায় রাস্তাঘাটের পাশে কিন্তু গাছপালা থাকেই না, সেখানে যদি আমরা একটু স্পেস রেখে আমরা রাস্তাঘাট তৈরি করি এবং আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা বৃক্ষ রোপণ করতে পারি এবং উপযুক্ত প্ল্যান অনুযায়ী আমরা বৃক্ষ কর্তন করার সময়ও আমরা বিশেষজ্ঞদের সম্মুখীন হব, এবং বৃক্ষ লাগানোর ক্ষেত্রেও কিন্তু যারা প্ল্যান্ট এক্সপার্ট তাদের সম্মুখীন হয়ে তাদের কাছে জানবো কোন জায়গায় কোন গাছ লাগালে ভালো হয়। দেখা যায় যে একটি গাছের ক্যানোপি লেভেল অনেক বড় হয়, সেই গাছ কিন্তু সব জায়গায় লাগানো যাবে না, সেখানে পাম গাছ লাগাইতে হবে। আর যে জায়গায় একটু ছায়াযুক্ত জায়গায় ছায়া দরকার, সেখানে কিন্তু আমরা আমাদের দেশীয় গাছপালা সেগুলো কিন্তু আমাদের এখানে লাগাইতে পারি, যেমন দেবদারু, শিমুল, এগুলো গাছ যদি আমাদের বাড়ির আশেপাশে বা আঙ্গিনা প্রতিষ্ঠান লাগাই, তাহলে কিন্তু আমরা এই দেশ সবুজায়নে ভরে দিতে পারবো, এবং আমরা একটি সমৃদ্ধ দেশ পাবো, এবং আমরা অনেকটাই মুক্ত জীবন লাভ করতে পারবো। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।